ভাবুন তো একবার ৩০০ বছর ধরে টিকে থাকা একটা রাজবংশ হুট করে একদিন শেষ হয়ে গেল। হ্যাঁ, রাশিয়ার রোমানোভ রাজবংশের কথাই বলছি। এই পতনটা ছিল ভীষণ আকস্মিক আর নাটকীয়। তো চলুন এই পর্বটায় আমরা খুঁজে বের করার চেষ্টা করি ঠিক কি কারণে এত বড় একটা সাম্রাজ্য এভাবে ভেঙে পড়ল। আচ্ছা চলুন আমরা শুরু করি একদম ক্লাইম্যাক্স দিয়ে, মানে গল্পের একেবারে শেষ দৃশ্যটা দিয়ে। আর সেটা হলো জার দ্বিতীয় নিকোলাসের সিংহাসন ছেড়ে দেওয়া। এই যে কথাগুলো দেখছেন, এটা কিন্তু আর কারণ নয়, স্বয়ং জারের নিজের কথা। ১৯১৭ সালের ২রা মার্চ তিনি তার সিংহাসন ত্যাগের চিঠিতে এটা লেখেন। মানে এই এক বাক্যেই যেন একটা গোটা যুগের অবসান ঘটে গেল। সব শেষ। ৩০০ শুধু একটা সংখ্যা মনে হচ্ছে, তাই না? কিন্তু এই সংখ্যাটাই বলে দেয় যে এই ঘটনাটা আসলে কতটা বিশাল ছিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। পাক্কা ৩০০ বছর ধরে রোমানোভরা শাসন করছিল, আর সেই শাসন এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। আসলে সবচেয়ে অবাক করার মতো ব্যাপারটাই ছিল এই হুট করে ঘটে যাওয়া পতন। তো প্রশ্নটা হলো, কিভাবে এমনটা হলো? মানে কিভাবে এত বড় একটা সাম্রাজ্য এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল? এই পর্বটা জুড়েই আমরা এই বিশাল ঘটনার পেছনের কারণগুলো খোঁজার চেষ্টা করব। চলুন দেখি ঠিক কি এমন হয়েছিল যার জন্য এই পতন ঠেকানোই গেল না। আচ্ছা, উত্তরটা পেতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে, কারণ এই পতনের বীজ কিন্তু একদিনে রোপণ হয়নি। চূড়ান্ত সংকট আসার অনেক আগে থেকেই জারের শাসনের ভেতরে ফাটল ধরতে শুরু করেছিল। চলুন সেই পুরনো সমস্যাগুলোই আগে দেখে নেওয়া যাক। এখানে খেয়াল করলে দেখবেন সমস্যাগুলো কিন্তু অনেক পুরনো। যেমন ধরুন ১৮৯৮ সালের খোদুনকা ট্র্যাজেডি। জারের রাজ্যাভিষেক অনুষ্ঠানে পদপৃষ্ঠ হয়ে প্রায় ২,০০০ মানুষ মারা যায়। ভাবা যায়? এরপর ১৯০০ সালের দিকে শিল্পায়নের ফলে সাধারণ কৃষক আর শ্রমিকদের ওপর প্রচুর কর চাপানো হয়, যা নিয়ে অসন্তোষ বাড়তেই থাকে। আর তার ওপর সরকার যখন নিজের ব্যর্থতা ঢাকতে ইহুদি বিরোধী দাঙ্গায় উস্কানি দেয়, বোঝাই যাচ্ছে পরিস্থিতি কতটা খারাপের দিকে যাচ্ছিল। সবকিছু মিলিয়ে একটা বড় ঝড়ের পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছিল। এই যে ছোট ছোট সমস্যাগুলো দানা বাঁধছিল, সেগুলোকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল ১৯০৪ আর ১৯০৫ সাল। এই ২ বছরে এমন কিছু বিপর্যয়কর ভুল করা হলো, যা সাধারণ মানুষের মনে চারের ওপর যেটুকু বিশ্বাস বাকি ছিল সেটাও পুরোপুরি নষ্ট করে দিল। এর মধ্যে একটা বড় ভুল ছিল রুশো জাপানিজ যুদ্ধ। ভাবুন তো, যুদ্ধটা শুরু করা হয়েছিল কেন? কারণ জার আর তার সরকার ভেবেছিল একটা যুদ্ধ বাঁধিয়ে দিলে দেশের মানুষ তাদের ভেতরের সমস্যা ভুলে যাবে। জার তো এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি ভাবতেন যুদ্ধ হবেই না, কারণ তিনি নিজে সেটা চান না। কি অদ্ভুত যুক্তি, তাই না? কিন্তু হলো ঠিক তার উল্টো। এই যুদ্ধ রাশিয়ার জন্য একটা বিশাল বিপর্যয় ডেকে আনল। আর এরপরই আসলো সেই কুখ্যাত দিনটা, ২২শে জানুয়ারি ১৯০৫। এই ছবিটা সেই দিনেরই। হাজার হাজার সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, তারা তাদের ছোট্ট পিতা মানে জারের কাছে একটা শান্তিপূর্ণ আবেদন নিয়ে গিয়েছিল। আর তার জবাবে কি পেল? গুলি, সৈন্যদের নির্বিচার গুলি। এই ঘটনাটা রক্তাক্ত রবিবার নামে পরিচিত। আর এটাই সেই দিন যেদিন দয়ালু জারের ধারণাটা মানুষের মন থেকে চিরদিনের জন্য মুছে গিয়েছিল। সেদিনের সেই মিছিলের নেতা ছিলেন ফাদার গাপন। তার এই একটা মাত্র প্রশ্নই যেন পুরো রাশিয়ার মানুষের মনের কথা বলে দিচ্ছিল। আর এটা আমাদের ছোট্ট পিতা জারের কাজ। ভাবুন একবার, কি প্রচণ্ড এক মোহভঙ্গ। যার কাছে তারা গিয়েছিল বাঁচার আশায়, তিনি হয়ে উঠলেন তাদের মৃত্যুর কারণ। তো এত সব ঘটনা তো ঘটছিলই, কিন্তু এই সব কিছুর কেন্দ্রে যিনি ছিলেন সেই মানুষটা কেমন ছিলেন? চলুন এবার একটু জার দ্বিতীয় নিকোলাসকে ব্যক্তিগতভাবে চেনার চেষ্টা করি, কারণ তার ব্যক্তিত্ব আর ব্যক্তিগত দুর্বলতাগুলো কিন্তু এই পতনের পেছনে অনেক বড় একটা ভূমিকা রেখেছিল। শাসক হিসেবে নিকোলাস কেমন ছিলেন সেটা এই পয়েন্টগুলো দেখলে বেশ পরিষ্কার হয়ে যায়। প্রথমত, তিনি একদমই অপ্রস্তুত ছিলেন। তার বাবা হঠাৎ মারা যাওয়ার পর তিনি নিজেই বলতেন যে তিনি দেশ শাসনের জন্য তৈরি নন। দ্বিতীয়ত, তিনি সাধারণ মানুষ থেকে এতটাই বিচ্ছিন্ন ছিলেন যে ব্যক্তিগত জীবনে পরিবারের সাথে ইংরেজিতে কথা বলতেন। তিনি যোগ্য মন্ত্রীদের পরামর্শ নেওয়াকে দুর্বলতা ভাবতেন, আর তাই উইটের মতো দক্ষ লোকদেরও বরখাস্ত করেছেন। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, তার ডায়েরি পড়লে দেখা যায় দেশের বড় বড় সংকটের চেয়ে তিনি আবহাওয়া কেমন বা পরিবারের কে কি করছে তা নিয়ে বেশি লিখতেন। মানে বোঝাই যাচ্ছে তিনি কতটা উদাসীন ছিলেন। আর এই বিচ্ছিন্নতার সুযোগেই রাজপরিবারে ঢুকে পড়েছিল র্যাসপুটিনের মতো রহস্যময় এক চরিত্র। জারিনা মানে জারের স্ত্রী র্যাসপুটিনকে অন্ধভাবে বিশ্বাস করতেন, আর তার সেই প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে র্যাসপুটিন হয়ে উঠেছিলেন রাজদরবারের দুর্নীতি আর অবক্ষয়ের প্রতীক। এই যে কার্টুনটা দেখছেন এটা তখনকার। এখানে দেখানো হচ্ছে জার যেন র্যাসপুটিনের ইশারায় নাচছেন। এর থেকেই বোঝা যায় সাধারণ মানুষ রাজপরিবারের এই হাল দেখে কতটা ভীতশ্রদ্ধা হয়ে পড়েছিল।
তো ভেতরের অবস্থা যখন এমনিতেই টলমল, ঠিক তখনই এলো শেষ ধাক্কাটা। এমন একটা ধাক্কা যা এই নড়বড়ে শাসন ব্যবস্থাকে একেবারে খাদের কিনারায় নিয়ে গেল। আর সেটা হলো প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতি খুব দ্রুত খারাপ হতে থাকে, আর ফেব্রুয়ারি বিপ্লবের সময় তো মাত্র 1 সপ্তাহের মধ্যেই সব শেষ হয়ে যায়। দেখুন ঘটনাগুলো কিভাবে ঘটল। প্রথমে পেট্রোগ্রাডে খাবারের অভাব নিয়ে শুরু হলো বিক্ষোভ আর ধর্মঘট। জার তখন সৈন্যদের পাঠালেন এই বিক্ষোভ দমন করার জন্য, কিন্তু কি হলো, সৈন্যরা নিজেরাই বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সাথে যোগ দিল। এরপর জার পার্লামেন্ট বা ডুমা ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন, কিন্তু ডুমার সদস্যরা তা মানতে অস্বীকার করল। তারা নিজেরাই একটা অস্থায়ী সরকার বানিয়ে ফেলল। ব্যাস, রাজধানীতে জারের পক্ষে আর কেউ রইল না, আর তখনই তিনি সিংহাসন ছাড়তে বাধ্য হলেন। তো জার তো চলে গেলেন, কিন্তু তাতে কি সব সমস্যার সমাধান হয়ে গেল? একদমই না। বরং জার চলে যাবার পর রাশিয়াতে যে ক্ষমতার শূন্যতা তৈরি হলো, তা আরও ভয়ঙ্কর এক বিশৃঙ্খলার জন্ম দিল। তখনকার পরিস্থিতিটা ছিল খুবই অদ্ভুত, যাকে বলা হয় ডুয়াল পাওয়ার বা দ্বৈত ক্ষমতা। মানে রাশিয়াকে তখন শাসন করার চেষ্টা করছিল দুটো আলাদা শক্তি। একদিকে ছিল ডুমার তৈরি করা অস্থায়ী সরকার, যেখানে ছিল মূলত উদারপন্থী আর অভিজাতরা, আর অন্যদিকে ছিল পেট্রোগাজ সোভিয়েট, যেটা ছিল শ্রমিক আর সৈন্যদের সংগঠন। এই দুই পক্ষই চাইছিল রাশিয়াকে নিয়ন্ত্রণ করতে, আর তাদের লক্ষ্য ছিল একদম আলাদা। ফলে দেশজুড়ে একটা চরম বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল। নিকোলাস সিংহাসন ছাড়ার পর তার ভাই গ্র্যান্ড ডিউক মাইকেলকে ক্ষমতা নেবার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তিনি সাফ জানিয়ে দেন যে মহান জনগণ তাকে ক্ষমতা না দিলে তিনি সিংহাসনে বসবেন না। আর তার এই এক কথাতেই রোমানভ রাজবংশের ওপর শেষ পেরেকটা পোতা হয়ে যায়। ৩০০ বছরের একটা রাজবংশের এখানেই চূড়ান্ত ইতি ঘটে। তাহলে সবশেষে প্রশ্নটা এইটাই দাঁড়ায়, জারের এই পতন কি অনিবার্য ছিল? মানে এটা কি সময়ের সাথে এমনিতেও ঘটতই, নাকি এটা আসলে একজন অযোগ্য শাসকের ব্যক্তিগত ব্যর্থতারই ফল? এই প্রশ্নটা কিন্তু আমাদের আজও ভাবায় যে ইতিহাস কি ব্যক্তি তৈরি করে, নাকি ব্যক্তি ইতিহাস গড়ে তোলে।